আসন নিয়ে টানাপোড়েনের মধ্যেই জামাতের ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা আজ। বিভিন্ন দলের মনোনয়নে নতুনদের প্রাধান্য দেয়ায় তৃণমূলে অসন্তোষ। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই দলগুলোর। কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারানোর শঙ্কা বিশ্লেষকদের। ইসিতে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত ২৮ জনের মনোনয়ন বৈধ। পাবনা ১ ও ২ আসনে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি কাল। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল বিশাল ক্রেন। নিহত অন্তত ২২, আহত অনেকে। চলছে অভিযান। ঢাকায় এলো স্বপ্নের ফিফা বিশ্বকাপের ট্রফি। প্রদর্শনের জন্য রাখা হবে হোটেলে। দেখার সুযোগ মিলছে না সাধারণের। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১ দলের শীর্ষ নেতারা। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কত আসনে সমঝোতা করছেন তা জানা যাবে। গতকালই এ সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা ছিল। মঙ্গলবার জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও অন্যান্য দলের নেতারা দিনভর বৈঠক করেন। তবে ইসলামী আন্দোলন আসন সমঝোতার ব্যাপারে একমত হতে পারেনি। খেলাফত মজলিসেও কিছু অমীমাংসিত থাকায় আজ দুপুরে আরেক দফা বৈঠকে তা চূড়ান্ত হবে। জানা গেছে, আসন বন্টনে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটির ৭০টিরও বেশি আসন আশা করলেও জামাত তাদের ৪০টি আসন ছাড় দিতে চায়। নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশ কিছু আসনে স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে। শাহাদাত অব্রের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ঘটেছে উল্টো। দলের ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন বেশ কিছু বিদেশ ফেরত নেতা। জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলেও কেবল হাইকমান্ডের সুপারিশে মিলেছে নির্বাচনের টিকিট। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত সফল ব্যবসায়ী ও পেশাজীবীরা তালিকায় প্রাধান্য পেয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে এমন একাধিক প্রার্থী যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। আর এতেই তৈরি হয়েছে বিভক্তি। কোনো কোনো আসনে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ ভাঙন। শরীয়তপুর ৩ আসনের কথাই ধরা যাক। আসনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য মাঠ গুছিয়েছেন বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম। কিন্তু প্রায় ৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সেখানে প্রার্থী হন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। এমন বাস্তবতায় সাইদ আসলামকে সরিয়ে দেওয়া হয় শরীয়তপুর ১ আসনে। তবে কপাল পুড়েছে সেই এলাকার মনোনয়ন প্রত্যাশী বিএনপির জেলা সেক্রেটারি সর্দার নাসির উদ্দিনের, যিনি গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন সক্রিয় ভূমিকায়। তবে কি ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন? এমন প্রশ্নে তৃণমূলে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব বা ক্ষোভ নেই বলে মন্তব্য মনোনয়ন পাওয়া প্রার্থীদের। বলেন, দল ও জনগণের সমর্থনেই এমন সিদ্ধান্ত। একটা দলে বিএনপির মতন দল, এখানে আমাদের একটা কনস্টিটিউয়েন্সিতে মিনিমাম 10 জন 15 জন এমপি ইলেকশন করার মতো যোগ্যতা আছে। আপনি কি সবাইকে দিতে পারবেন? সবাই কি, তার মানে বাকিরা কি দল ছেড়ে চলে গেছে? না, আপনি দেখেন কোনো জায়গায় বিদ্রোহ হয়নি, সব জায়গায় এখন আমাদের ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করছে। কেবল বিএনপি নয়,
জামায়াতের ক্ষেত্রেও একই ঘটনা। বগুড়া ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি কিংবা সেক্রেটারি নির্বাচনের টিকিট না পেলেও সবুজ সংকেত পেয়েছেন মোস্তফা ফয়সাল পারভেজ, যিনি দীর্ঘ সময় ছিলেন তুরস্কে। অপরিচিত মুখ হওয়ায় এতে স্থানীয়রা পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। ইভেন জামাতের লোকজন, বিশ্লেষকরা বলছেন, এবার অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। রয়েছে রাজনৈতিক পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কাও। যে লোক রাজপথে ছিল সে তো কোয়ালিটি নাই, সামর্থ্যও নাই, অর্থ দিতে পারছেন না, যোগ্যতা দেখাতে পারছেন না, সে রাজপথ থেকে আবার হারিয়ে যাচ্ছে। একই অবস্থা আছে রাজনৈতিক দলগুলোতে। দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে আসছে সে শারীরিকভাবে সুস্থ, সে পারিবারিকভাবে সচ্ছল এবং সে অলরেডি বিদেশে থাকার কারণে বিভিন্ন ধরনের ডিগ্রি করেছে, বিভিন্ন ধরনের লেখাপড়া করেছে, যোগ্যতা অর্জন করেছে, নেটওয়ার্কটা মেনটেন করেছে। যেহেতু সে স্বাভাবিক অবস্থায় ছিল, সে আজকে আবার মনোনয়ন পাচ্ছে। যারা নমিনেশন পেয়েছে তারা যেহেতু বাইরে থেকে এসছে, তৃণমূলের সেরকম যোগাযোগ নাই, তাদের তো কর্মী লাগবে ভোটে জিততে হলে। তাদের জন্য তো কাজ করতে হবে বিএনপির কর্মীদের, সেইখানে চির খাবে। আমার মনে হয় ভোটের রাজনীতিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে জামায়াত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলেও ক্ষতির মুখে পড়বে বিএনপি। তাই গেল ১৭ বছরের মাঠের কর্মীদের প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। যে কোনো পার্টি, বিশেষ করে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বেশি, কারণ জামাতের পার্টি হলো খুব শৃঙ্খলা আছে। তাদের মধ্যে কাউকে বাদ দিলেও পার্টির মধ্যে কোনো রকম সেরকম বিশৃঙ্খলা বা পার্টিকে চ্যালেঞ্জ করা এই জাতীয় কিছু হবে না। যদি আপনার রাজনৈতিক দলকে সঠিক পথে চালাতে চান তাহলে আপনার ডেডিকেটেড কর্মীদেরকে প্রাধান্য দিতে হবে। আপনার ডেডিকেটেড কর্মীদের প্রাধান্য দিলে দলটা সঠিক পথে চলবে। আর আপনি যদি হাইব্রিড লোকজনের প্রাধান্য দেন, তারা দলটাকে ব্যবহার করবে। সফল ব্যবসায়ী কিংবা পেশাজীবীদের মাঠের রাজনীতিতে সফল হওয়া বেশ কঠিন বলে মত রাষ্ট্রচিন্তকদের। তাই বিগত সময়ের কথা মাথায় রেখে রাজনৈতিক পথ ঠিক করাই দলের শীর্ষ নেতাদের বিচক্ষণ কাজ, এমনটাই মত বিশ্লেষকদের। অন্যদিকে রাজনীতির পথে হাঁটতে বিদেশ থেকে ফিরে এনসিপিতে যোগ দেন তাসলিম জারা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নমিনেশন নেন। এমন বিদেশ ফেরত স্বতন্ত্র প্রার্থীও দেখা যাবে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। জাতীয় সরকার নিয়ে দলগুলোর ভাবনা থাকলেও বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করেনি কেউ। তবে বিএনপি ও জামাত নির্বাচনে তাদের সক্ষমতা যাচাইয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে এই আলোচনা ফিকে হওয়ার আশঙ্কা থাকলেও রাষ্ট্রের স্বার্থে তা বাস্তবায়নের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর প্রতিবেদন। যারা নির্বাচনে জিতবে, যারা নির্বাচনে জিতবে না, কিন্তু গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন, সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় রাজনীতিতে জাতীয় সরকারের আলাপ ছিল সবসময়। এই আলাপ সবার আগে সামনে আনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় জামায়াতের পক্ষ থেকে তেমন কোনো সাড়া ছিল না। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয়ের পর আস্তে আস্তে জাতীয় সরকারের আলাপ শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সবশেষ বেগম জিয়ার মৃত্যুর পর গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেন জামায়াত আমির। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। তবে বর্তমানে বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের পরিবর্তে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলা হচ্ছে, যেখানে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। তবে নাম যাই হোক, সেই সরকারে জামায়াতকে না রাখার বিষয়টিও স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বাচনের ফলাফলের পরে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা তো প্রথম থেকে জাতীয় ঐক্যমতের সরকার আর কি, যাদের সাথে আমরা ঐক্যমত আছে তাদেরই সরকার করব। তো আমাদের থেকে যদি কারো যদি চিন্তাধারা যোজন যোজন মাইল দূরে হয়, তার সাথে তো করবো না। পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা পরের ব্যাপার। রাজনীতি তো শেষ কথা নাই, রাজনীতির পানি ঘটতেই থাকে। যদিও বর্তমানে জামায়াতের দাবি তারা জাতীয় সরকার শব্দটি কোথাও ব্যবহার করেনি, তবে ক্ষমতায় গেলে জুলাইয়ের পক্ষের সব দলকে নিয়ে সরকার গঠন করবে, বাদ যাবে না বিএনপিও। এমনটিই জানান জামাতের এই সিনিয়র নেতা। সবাইকে সাথে নিয়ে আমরা একটা সরকার গঠন করব, কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত আমরা দিয়েছি। এই শর্তগুলো হচ্ছে যে কোনো অবস্থায় আমাদের কারো দুর্নীতির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। আমরা স্বচ্ছতার নীতিতে বিশ্বাস করব।
আমরা যে সামনের সংস্কারের যে বিষয়টা সেটাকে ওন করব এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। সামগ্রিকভাবে আমাদের অবস্থানটা হবে বাংলাদেশের পক্ষে। তবে এনসিপির দাবি, জাতীয় সরকারের ধারণা ও রূপরেখা বিএনপি জামায়াত কেউই স্পষ্ট করেনি। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠনে তারা বিরোধী দলে থাকতে চায়। সরকারে গেলে যতটুকু না জনগণের সাথে কাজ করা যায়, বরঞ্চ এনসিপির দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য বরং এনসিপি বিরোধী দলের ভূমিকা সবচেয়ে বেশি ভালো ভূমিকা পালন করবে। জনগণের কথাগুলো বলতে পারবে, জনগণের সাথে একটা সম্পর্ক স্থাপনের জায়গাটা আরও বেশি দৃঢ় হবে। বিপ্লব বেহাত হয়েছে জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শরীফ জাতীয় সরকার গঠনের পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন। অন্যথায় জুলাই বিপ্লবের স্বীকৃতি ও জুলাই যোদ্ধাদের জীবন দুটোই বিপন্ন হতে পারে। বিপ্লবী সরকার বলেন আর জাতীয় সরকার বলেন, সেটা এই মুহূর্তে দরকার, যাতে আস্থা রাখতে পারে যে সত্যিকার অর্থেই একটা নির্বাচন হতে যাচ্ছে। সেজন্য জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার করলে একদিকে যেমন সেটা তার বৈধতা সারা পৃথিবীতে স্বীকৃত হবে, আরেক দিক দিয়ে নির্বাচনটাও সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি। তবে নির্বাচনে কোন জোট কেমন ফলাফল করবে তার উপর নির্ভর করছে জাতীয় সরকার বা সমমানের অন্য কোনো সরকার আদৌ গঠন করা হবে কিনা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে আপিল নিষ্পত্তির পঞ্চম দিনে এখন পর্যন্ত শুনানি হয়েছে 34টির। এতে মনোনয়ন ফিরে পেয়েছেন 28 জন। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন আজকের শুনানি কার্যক্রমের আর বিস্তারিত কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আজকে প্রথম দিনের মতো মূলত 100 জনের শুনানি হতে যাচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে বিগত 4 দিনে মূলত 70 জন করে শুনানি হয়েছিল। তবে আজকে 100 জনের মধ্যে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে 42 জনই কিন্তু স্বতন্ত্র প্রার্থী, এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে বিষয়টি বেশি লক্ষ্য করা গিয়েছে যে 1% ভোটারের যে স্বাক্ষর তথা সংশ্লিষ্ট আসনে ভোট করতে হলে নির্বাচন কমিশনের যে একটি বিধি রয়েছে, নিয়ম রয়েছে, সেই অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। সেই 1% ভোটারের স্বাক্ষর জটিলতার ফলে মূলত অনেকেই প্রার্থীতে তারা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত। সেখানে আমরা দেখেছিলাম এরপরই তারা কিন্তু শুনানির জন্য তারা আবেদন করে নির্বাচন কমিশনে। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার রয়েছে, সেই সাথে ইসি সচিবালয়ের যে কর্মকর্তারা তারা কিন্তু বসে মূলত সেই আপিলগুলো নিষ্পত্তি করছে। তবে আমরা আপিলের যে নিষ্পত্তির জায়গা সেখানে আমি ছিলাম সকাল থেকে, যেমনটি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত বলা চলে যতগুলো আবেদনই শুনানি হয়েছে এর মধ্যে বলা চলে প্রায় 80% মতোই, 80%-এর বেশি মূলত শুনানি নিষ্পত্তি হয়েছে বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন এখানে আপিল শুনানির ক্ষেত্রে দুই ধরনের বিষয় রয়েছে। অনেকেই তারা প্রার্থিতা না পাওয়ার কারণে আপিল করেছেন, এবং অনেকেই আবার প্রার্থিতা কেন দেওয়া হয়েছে অনেককে সেই ব্যাপারে কিন্তু আপিলগুলো পড়েছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম অন্যান্য যে প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে মূলত ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা, এবং সেই সাথে তাদের যে হলফনামে তথ্য ভুল কিংবা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলোর অসঙ্গতির কারণে মূলত এসেগুলো হচ্ছে। তবে আজকে যেহেতু পঞ্চম দিনের শুনানি, সেক্ষেত্রে মূলত 281 থেকে 380 পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে। আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। উজ্জ্বল। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। দিকে স্থগিত হওয়া পাবনা 1 ও 2 আসনের সংসদ নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে গেল 9 জানুয়ারি উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই 2 আসনে নির্বাচন স্থগিত করে ইসি। গেল 5 জানুয়ারি আপিল বিভাগ পাবনা 1 ও 2 সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত ইসির 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল বছরের 4 সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গেল বছরের 17 সেপ্টেম্বর রুল জারি করা হয়।
একদিকে সমুদ্র সৈকত, চরের জীবন, বয়ে চলা মনোরম নদী, পটুয়াখালীর বাড়িয়েছে সৌন্দর্য। অন্যদিকে সুপেয় পানির সংকট, কোথাও বা সড়কের করুণ দশা। আর নৈমিত্তিক ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীবাসীর জন্য বয়ে আনে দুর্ভোগ। এ জেলার 8টি উপজেলার 4টি সংসদীয় আসনের প্রায় 15 লাখ মানুষের প্রত্যাশা নির্বাচিত জনপ্রতিনিধি এসে দিন বদলাবে তাদের। পটুয়াখালীর সংকট ও সম্ভাবনার আরও কথা জানাতে এই মুহূর্তে জেলার চৌরাস্তা মোড় থেকে যুক্ত আছেন হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন উপকূলীয় এই জেলায় ভোটারদের প্রত্যাশা কি, তারা কি বলছেন? উজ্জ্বল, পথ থেকে পথে প্রান্তরে সবখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। মূলত এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কি চাওয়া, প্রার্থীদের কি অঙ্গীকার, এবং সেই জানতে চাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে আমরা অবস্থান করছি পটুয়াখালীতে। এবং এই পটুয়াখালীবাসীর চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, ক্ষোভ, সব কিছু মিলিয়েই, দুঃখ দুর্দশা সব কিছু মিলিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনাকে স্বাগতম। জসিম, আপনি তো আসলে পটুয়াখালীর প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনি কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশা আপনি জানেন। আপনার কাছে কি মনে হয় পটুয়াখালীবাসীর সব থেকে বড় সংকটটা কোথায়? জি, আপনাকে ধন্যবাদ। আসলে পটুয়াখালী 8টি উপজেলা নিয়ে 4টি সংসদীয় আসন গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানকার যে ভোটার রয়েছে সকলেরই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষি উৎপাদিত, কৃষকদের যে উৎপাদিত পণ্য সেগুলো যথাযথ মূল্য না পাওয়া এবং বাজারজাতে নানা সমস্যা, এবং এর অন্তরায়ে রয়েছে যথাযথ যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে নাগরিকদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেগুলোও কিন্তু অনেক সংকট রয়েছে, যেমন দ্বীপ উপজেলা, রাঙাবালিচর সহ অন্যান্য যে সকল উপজেলা রয়েছে মূল শহর থেকে বিচ্ছিন্ন, সে সকল শহরের সঙ্গে জেলার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা সেটি অপ্রতুল রয়েছে। এবং দুর্যোগকালীন সময় নিয়ে মানুষের কোনো হাহাকার, কোনো দুঃখ, কোনো ক্ষত আপনি দেখতে পান কিনা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। উপকূলীয় অঞ্চল এই পটুয়াখালী, সাগরকন্যা বলা হয়, কিন্তু সমুদ্র তীরবর্তী এখানে দুর্যোগ হানা দিচ্ছে প্রতি বছরই। কিন্তু দুর্যোগকালীন অসংখ্য মানুষের কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে, বেড়িবাঁধ বিধ্বস্ত হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা এখন পর্যন্ত এই সেক্টরে আমরা এখনো পাচ্ছি না। আসলে হাহাকার তো সব জেলার মানুষেরই থাকে, এখানে হয়তো ভিন্ন কোনো হাহাকার আমরা শুনলাম আপনার কাছ থেকে। এগুলো সমাধানের জন্য ভোটাররা কি কোনো প্রত্যাশা করেন যে আসলে এই উপায়ে সমাধান করা যায়, কিংবা প্রার্থীরাও কেমন অঙ্গীকার দিচ্ছেন ভোটারদের কাছে? আপনি কি দেখছেন এই কয়দিন ধরে? আমরা আসলে যতটা দেখেছি যে উপকূলীয় যে প্রান্তিক জনগোষ্ঠী তারা আসলেই কিন্তু মূল যে উন্নয়নের যে চাবিকাঠি হলেও, যেমন কৃষিতে তারা ভূমিকা রাখছে, মৎস্য সম্পদ উন্নয়নে তারা ভূমিকা রাখছে, এবং পর্যটন যে সেক্টর রয়েছে সেটাও তারা ভূমিকা রাখছে। এছাড়া যে পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য যে সকল উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সে সকল উন্নয়ন কর্মকাণ্ডে অনেকেই কিন্তু জমি দিয়েছেন, কিন্তু যথাযথ তারা পুনর্বাসিত হয়নি। এবং এদের প্রত্যাশা যে স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, নিশ্চয়ই স্বাদ এবং সাধ্য মিলিয়ে হয়তো বা দায়িত্বশীলটা কোনো পদক্ষেপ নেবেন। দর্শক, আমরা হয়তো বা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, তবে বিকাল 4:30 আবারও পটুয়াখালী শহর থেকে যুক্ত হব। সেখানে শুনবো এই ভোট নিয়ে ভোটারের ইশতেহার কেমন, প্রার্থীদেরই বা অঙ্গীকার কেমন। সেই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, হোসেন জাহিদ। শতাধিক গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ হবে আগামী 8 ফেব্রুয়ারি। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন বিচার শুরুর আদেশের পর চিফ প্রসিকিউটর কি বলেছেন, বিস্তারিত আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, সাবেক সেনা কর্মকর্তা আলোচিত জিয়াউল আহসান, তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ অনেক দিন থেকেই আলোচনায় ছিল। সেই অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। সেই মামলার তদন্ত শেষে, তদন্ত প্রতিবেদনের উপরে শুনানি শেষে এবং অভিযোগ গঠনের উপরে শুনানি শেষে আজ বিচার শুরুর জন্য আনুষ্ঠানিকভাবে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, এবং তার বিরুদ্ধে 104 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে, এবং এর মধ্যে টঙ্গীতে 3 জনকে গুম করে হত্যা করার অভিযোগ, এবং বলেশ্বর নদীর চরে 50 জনকে গুম করার পরে হত্যা করা, এবং অসংখ্য লোককে এই সুন্দরবন এলাকায় খুন করা এবং তাদের ক্রসফায়ার দেয় এবং তাদের গুম করা, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং যেটি প্রধান
কৌশলী রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, ওই বাহিনীর যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় যে অভিযোগ উঠেছে সেই বিচার করার জন্য তারা ট্রাইব্যুনালে মামলা করেছেন এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে যেই অভিযোগগুলো তারা এনেছেন সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে সক্ষম হবেন বলে প্রধান যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন ট্রাইব্যুনালের তিনি জানিয়েছেন। চিফ প্রসিকিউটর আরও একটি বিষয় জানিয়েছেন যে আমরা যেটি জানতে চেয়েছিলাম যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি এই জিয়াউল আহসানের মামলায় সাক্ষী দেবেন কিনা, তিনি বলেছেন যে সাক্ষী হিসাবে তার জবানবন্দি রয়েছে তদন্ত প্রতিবেদনে এবং তিনি সাক্ষী দিতে ট্রাইব্যুনালে আসবেন এবং তিনি তার সাক্ষীতে তুলে ধরবেন যে র্যাবের মাধ্যমে কিভাবে এই গুমের সংস্কৃতি চালু হয় এবং র্যাব কিভাবে এই গুমের পরে এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে ক্রসফায়ারের নামে খুন করত। এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি সাংবাদিকদের কাছে জানিয়েছেন এবং গুমের অভিযোগে যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই ট্রাইব্যুনালের প্রথম মামলা হচ্ছে জিয়াউল আহসানের, যেটার বিচার শুরু হলো এবং এছাড়াও অন্যান্য সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের মামলা চলমান রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গুমের মামলা চলমান রয়েছে। তবে এই গুমের প্রথম কোনো মামলা যেটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো জিয়াউল আহসানের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে 104 জনকে গুম করে পরবর্তীতে খুন করার অভিযোগ আনা হয়েছে। এই বিচারের সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8ই ফেব্রুয়ারি। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড় সহ এই 3 পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি থেকে বিভিন্ন দাবিও জানাচ্ছেন তারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন টেকনিক্যাল মোড় থেকে সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন 7 কলেজের শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি কি, তারা কি বলছেন এবং কখন এই কর্মসূচি তারা শুরু করেছেন? উজ্জ্বল, কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে। তারা গতকালই কিন্তু জানিয়েছিল রাজধানীর মূল 3টি পয়েন্ট সায়েন্স ল্যাব, তাঁতিবাজার এবং এই টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান করবে এবং এই 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু মূল একটি দাবি 1 দফা দাবিতেই তারা আজকে রাজপথে নেমেছে এবং তাদের দাবিটি হচ্ছে তাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে বলা হয়েছিল 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে, সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 আইন বাস্তবায়ন করতে হবে এবং সেই আইনটি অনুমোদনের পাশাপাশি অধ্যাদেশ জারি করে সেটা চূড়ান্ত করতে হবে, যেটি তাদের অনেক দিন ধরেই বলা হচ্ছিল করা হবে এবং সবশেষ গত মাসে অর্থাৎ বছরের শেষ দিকে, ডিসেম্বরের শেষ দিকেও বলা হয়েছে নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি সপ্তাহে করা হবে, সেটি দিয়ে দাঁড়ায় হচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। তো সেই জায়গা থেকে তারা জানেন যে আগামীকাল উপদেষ্টা পরিষদের একটি বৈঠক রয়েছে এবং তারা চান আগামীকালের সেই উপদেষ্টা পরিষদের বৈঠকেই যেন তাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 যে আইনটি সেটা অনুমোদনের পাশাপাশি অধ্যাদেশ চূড়ান্ত করা হোক এবং এই আইনটি যদি চূড়ান্ত করা হয় তবে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হবে। তার পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় স্কুলিং মডেল বিশ্ববিদ্যালয় কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে। সেই দাবিতেই কিন্তু তারা এই তাদের যেই বিশ্ববিদ্যালয়টি করার কথা রয়েছে সেটির আইন অধ্যাদেশ জারি করার জন্য তারা আজকে রাজপথে নেমেছে এবং এতে করে কিন্তু তারা এই 7 কলেজের শিক্ষার্থীরা বেশ দীর্ঘদিন ধরে যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের ক্যাম্পাসে নিজেদের অবস্থান না থাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হওয়া, তাদের সেশন জট সহ তাদের পরীক্ষার খাতা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা দেখেন, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পার্সিয়ালিটির কথা বারবারই উল্লেখ করেছেন। তো সেই জায়গাগুলো থেকে তাদের যদি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 আইনের অধ্যাদেশটি জারি হয় তখন তারা বলছেন যে এই যে জটিলতাগুলো তারা দীর্ঘদিন ধরে তাদের বয়ে যেতে হচ্ছে সেগুলো থেকে এই শিক্ষার্থীরা এবং আগামী প্রজন্মের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বের হয়ে আসতে পারবে। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে এপিবিএন। সকালে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, রাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পান তারা। পরে ভোরে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে। এবারের নির্বাচনী লড়াইয়ে কক্সবাজারের সাগর পাড়ে বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতোই সরব এ অঞ্চলের নারী ভোটাররা। শুটকিপল্লী শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা। কক্সবাজারের আগামী নেতৃত্বে কার জয় হবে তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের ওপর। মন্তব্যজ্ঞর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর পাহাড়ের মিতালিতে একাকার পর্যটন নগরী কক্সবাজার। নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো উত্তাপ বইছে এই উপকূলীয়। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কক্সবাজারের নির্বাচনী মাঠের বড় একটি অংশ জুড়ে আছেন নারী ভোটাররা। পর্যটনের ঝকঝকে আলো থেকে একটু দূরে এই শুটকিপল্লী। এখানকার শত শত নারীর ঘাম ঝরানো শ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের ভাবনা কি? আমরার উপকার আসবে, এইরকম একটা মানুষ চাই। অন্যদিকে কক্সবাজারে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। হস্তশিল্প থেকে শুরু করে হোটেল ব্যবসা, পোল্ট্রি খাতেও এখন নারী পদচারণা চোখে পড়ার মতো। আমরা নারীরা যখনই আমরা একটু সামান্য ঋণের জন্য যাচ্ছি, আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। এমন প্রতিনিধি যিনি আমাদের দেশকে অবশ্যই রক্ষা করবে, দেশের দিকে মনোযোগ দেবে। কক্সবাজারের এই বিশাল নারী সমাজ এখন আর কেবল দর্শক নয়, বরং তারা হতে চান আগামীর সিদ্ধান্ত গ্রহণকারী। ভোট প্রয়োগের ক্ষেত্রে তারা অনেকটা ভয়ভীতির মধ্যে থাকে। কোনো গন্ডগোল হবে কিনা, কোথাও কোনো ঝামেলায় পড়ে যাবো কিনা, এটা একটা ভয় কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে তারা ভোট কাকে দেব, এই সিদ্ধান্তটা তারা নিতে পারে না। জেলায় মোট 18,14,863 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 8,57,041 জন। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। বগুড়ায় 5 দিন ধরে ফিলিং স্টেশনগুলোতে এলপি গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন গাড়ি চালক, মালিক সহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন ফিলিং স্টেশনে গ্যাস না পেয়ে কি বলছেন পরিবহন শ্রমিকরা? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে বগুড়া সহ উত্তর অঞ্চলে কয়েকটি জেলায় কিন্তু এলপি গ্যাসের যে সংকট সেটি কিন্তু গত 5 দিন ধরে বিরাজ করছে এবং এর কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। এখানে যে স্টেশন যে মালিকরা, ম্যানেজাররা যেটি বলছেন সেটি হলো সরবরাহ না থাকার কারণেই কিন্তু এলপি গ্যাসটা তারা এখান থেকে সরবরাহ করতে পারছে না। এবং এখানে প্রায় আজকে 5-7টি পাম্প আমি ঘুরে দেখলাম, মানে স্টেশন, এলপি স্টেশন ঘুরে দেখলাম যে কোনোটিতে এলপি গ্যাস যেটি সেটি দেওয়া হচ্ছে না। ফলে যে সাধারণ মানুষগুলো যারা এই এলপি গ্যাস ব্যবহার করেন এমন গাড়ি ঘোড়ার যে মানুষগুলো তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যে দূর দূরান্ত যেতে তারা যে টাকাতে যেতে পারতেন এলপি গ্যাসের ব্যবহার করে সেখান থেকে কিন্তু অনেক টাকা বেশি লাগছে, বিশেষ করে অকটেন এবং পেট্রোল ব্যবহারের কারণে। তো এইভাবে কিন্তু তারা চলছেন 5 থেকে 7 দিন। এখন পর্যন্ত এর কোনো সুরাহা দেখছেন না। আর পাম্প মালিকরা যেটি বলছেন সেটি হলো সরকারের তরফ থেকে এলপি গ্যাসের সংকটের কথা বলা হচ্ছে এবং এলপি গ্যাস সংকটের কারণেই কিন্তু তারা যারা সরবরাহকারী প্রতিষ্ঠান তারা কিন্তু সরবরাহ করতে পারছেন না। এখানে যে স্টেশনগুলোতে যারা গাড়ি নিয়ে আসছেন এলপি গ্যাসের জন্য তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং আরেকটি যে বিষয়
বিষয় সেটি হলো এখানে যে এলপি গ্যাস দেওয়া বন্ধ 5-7 দিন ধরে, এর কোনো নোটিশ পর্যন্ত টাঙানো হয়নি, ফলে মানুষের যে বিড়ম্বনা সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আর এখানকার পাম্প মালিকরা বলছেন যদি কাল কিংবা পরশু দিনই এটা স্বাভাবিক হয় তবে তারা এলপি গ্যাস সরবরাহ করতে পারবেন এবং তখন কোনো অসুবিধা হবে না, এইভাবে তারা পাম্প মালিকরা বলছেন। এবং এর সংকট যে কবে কাটবে এরও কোনো দিক নির্দেশনা কিংবা সঠিক কোনো কথা তারা বলতে পারছেন না। তবে তারা একটি বিষয় জানিয়েছেন যে 2-3 দিনের পর হয়তো এটি স্বাভাবিক হতে পারে এবং এলপি গ্যাসের যে বিদেশের থেকে যে আমদানিকৃত যে এলপি গ্যাস সেটি হয়তো জাহাজ ভিড়বে এবং তারা এলপি গ্যাস পাবেন, তখন তারা সরবরাহ করতে পারবেন নির্বিঘ্নে। এইভাবে চলছে। আর এলপি গ্যাস ব্যবহার করে যে পরিবহন খাতের যে বাস, যে গাড়িগুলো বিভিন্ন পণ্য নিয়ে যাতায়াত করে তারা কিন্তু অনেক খরচ বাড়ছে এবং এর প্রভাব কিন্তু বিভিন্ন পণ্যের উপর পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়াতে যে এলপি গ্যাসের সংকট তার সর্বশেষ। উজ্জ্বল। বগুড়া থেকে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে মারা গেছেন অন্তত 22 জন, আহত হয়েছেন বহু মানুষ। ট্রেনটিতে 195 জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বুধবার সকালে ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে রাজধানী প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে ট্রেনের উপর। সঙ্গে সঙ্গে লাঞ্ছিত হয়ে ট্রেনের একটি অংশে আগুন ধরে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহন মন্ত্রী। বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকায় এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। একদিনের এই ট্যুরের অংশ হিসেবে ঢাকার একটি হোটেলে প্রদর্শিত হবে ফুটবলের সর্বোচ্চ এই শিরোপা। সেখানে রয়েছেন সহকর্মী আসাদুজ্জামান লিটন। লিটন, জানাবেন বিশ্বকাপ ট্রফি কখন অনুষ্ঠানের স্থলে পৌঁছাবে আর কি কি আয়োজন থাকছে সেখানে? হাফিজ, আপনাকে ধন্যবাদ। প্রথমে জানিয়ে নিই, ফিফা বিশ্বকাপ ট্রফি এটি কিন্তু বলা যায় সারা বিশ্বের যে ফুটবলার সবার কিন্তু পরম আরাধ্য একটি ট্রফি এবং সারা বিশ্বের সমর্থক যারা আছে তারা কিন্তু এই ট্রফিটি একবার দেখার জন্য, মানে অন্তত একবার নিজ চোখে দেখার জন্য হলেও কিন্তু খুব আগ্রহী থাকেন। তো প্রত্যেক ফিফা বিশ্বকাপের আগে কিন্তু নির্দিষ্ট সময়ে ফিফা বিশ্বকাপ ট্রফি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে আসে, যাকে বলে ফিফা ট্রফি ট্যুর। সেই ট্রফি ট্যুরের অংশ হিসেবে কিন্তু বাংলাদেশে আজকে এসেছে ফিফা এই বিশ্বকাপ ট্রফিটি। আজ সকাল 10টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এই ট্রফিটি এসেছে এবং এতক্ষণ সেখানে ছিল। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, প্রায় 5 থেকে 10 মিনিট আগে আপনার ট্রফিটি এখানে এসেছে এবং এরই মধ্যে কিন্তু যারা নিরাপত্তা কর্মী এবং ফিফার অফিসিয়াল তারা কিন্তু এই ট্রফিটি ভেতরে নিয়ে গেছে। এই ট্রফিটি আমি যদি এখন বলি আপনাদেরকে একটু দেখাতে চাই স্থানটা। এখানে কিন্তু এরই মধ্যে কিন্তু বাফুফের বেশ কিছু কর্মকর্তা এসেছে। আজ কিন্তু শেখ জামাল ভুঁইয়া এবং শেখ মোরসালিন তারা কিন্তু আসবে এবং যারা সমর্থক কোকাকোলা একটি ক্যাম্পেইন হয়েছিল সেই ক্যাম্পেইনে কিছু সমর্থক বা ফুটবল ভক্ত তারা জিতেছেন এই ক্যাম্পেইনটি, তারা কিন্তু এই ট্রফির সঙ্গে সরাসরি ছবি তোলার সুযোগ পাবেন এবং এটি কিন্তু শুরু হবে দুপুর 2:30 থেকে। দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন ফুটবল ভক্তরা এবং এর মাঝে কিন্তু আপনার বাফুফের যারা অফিসিয়াল তারা কিন্তু আপনার ছবি তোলার সুযোগ পাবে আলাদাভাবে। এই ট্রফি ট্যুর কিন্তু এবারে যে ট্রফি ট্যুর এটি কিন্তু শুরু হয়েছিল গত 3 জানুয়ারি সৌদি আরব থেকে। সেখান থেকে তুরস্ক হয়ে আরও বেশ কয়েকটি দেশ ঘুরে ভারতে গিয়েছিল গতকাল এবং সেখান থেকে কিন্তু আপনার বাংলাদেশে এসেছে আজকে। এবারে যে ট্রফি ট্যুর মোট 30টি দেশের 75টি স্থানে কিন্তু এই ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হবে। এখন পর্যন্ত যে দুই দশকে প্রায় 40 লাখের বেশি দর্শক কিন্তু এই ট্রফির সঙ্গে ছবি তোলার সৌভাগ্য অর্জন করেছেন। আর বাংলাদেশে কিন্তু শুধু একটি জায়গাতে ট্রফিটি দেখানো হচ্ছে। এরপর কিন্তু আজ রাতেই দক্ষিণ কোরিয়া চলে যাবে এই ট্রফিটি এবং এরপর ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আফ্রিকা এরকম বিভিন্ন দেশ ঘুরে ঘুরে মোটামুটি 150 দিনের একটি সফরে বের হয়েছে এবং 150 দিন পর আগামী 12 জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে কিন্তু বিশ্বকাপের উদ্বোধন হবে, সেখানে এই ট্রফিটি চলে যাবে। এছাড়া যদি আজকের অন্যান্য আয়োজনের কথা বলি সেখানে কিন্তু আপনি আরও যা এই ছিল আমার কাছে এতক্ষণ। হাফিজ, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শতাধিক গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। আসন নিয়ে টানাপোড়েনের মধ্যে জামায়াতের 11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা আজ। বিভিন্ন দলের মনোনয়নে নতুনদের প্রাধান্য দেয়ার তৃণমূলে অসন্তোষ।
ইসিতে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত 28 জনের মনোনয়ন বৈধ। পাবনা 1 ও 2 আসনে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি কাল। আর এই ছিল এখন থাকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।